স্যার আমি লাইভে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বিষয়াবলী আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলীর একেবারে শুরুর অংশ নিয়ে আলোচনা করব। প্রাচীনকাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি, বাঙালি জাতির উদ্ভব, বিকাশ ও বাংলার প্রাচীন জনপদ, এই টপিকটি দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব। আলোচনার শুরুতে আপনাদেরকে একটু বলে নিচ্ছি, আমরা এই লেকচার শিটে মূলত যেটা দেখব সেটা হচ্ছে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ তথ্যগুলি, বিশেষ করে পিএসসির যে প্রশ্ন প্যাটার্ন এবং বিভিন্ন পরীক্ষায় পিএসসি যে কোশ্চেন গুলো দিয়েছে এবং এর ব্যাখ্যা থেকে আমাদের জন্য যেসব কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা। আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই যখন বিসিএস এর প্রশ্ন সলভ করবেন আপনাদেরকে অবশ্যই যেই প্রশ্ন পড়বেন তার নিচের ব্যাখ্যা অবশ্যই পড়ে নিতে হবে। কারণ এই প্রশ্নগুলো থেকে অথবা এই ব্যাখ্যা থেকেই দেখবেন আপনার অনেক প্রশ্ন রিপিট হচ্ছে। সেজন্য এই প্রশ্নগুলো আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে যদি কেউ আপনারা নন ক্যাডার বা হচ্ছে পিএসসির অন্যান্য আরো যত নিয়োগ আছে এইসব পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে নেওয়ার চিন্তা ভাবনা করে। তো আমরা আজকের ক্লাস তাহলে এখনই শুরু করলাম। বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। তো এই টপিক থেকে পরীক্ষায় আসা কোয়েশ্চেন গুলো, নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত যে নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত তা হচ্ছে অস্ট্রেলীয়। বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে অস্ট্রিক। বরেন্দ্রভূমি বাংলাদেশের উত্তরবঙ্গ তথা রাজশাহীতে অবস্থিত। তো এই কোয়েশ্চেনটা আসে যে বরেন্দ্রভূমি কোথায়, সেটা হচ্ছে উত্তরবঙ্গ অথবা রাজশাহীতে। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থল ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত, এটা পরীক্ষায় আসছে কয়েকবার। নরসিংদী জেলায়। কোথায়? নরসিংদী জেলার বেলাব উপজেলায়। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদেরকে অভিহিত করা হয় দ্রাবিড় নামে। আর্য যে জাতি ছিল তারা এসেছিল কোন দেশ থেকে? ইরান থেকে। আর্যদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করে কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা যে ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পিএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নালোকে গুরুত্বপূর্ণ তথ্য, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো হচ্ছে আমাদের জনপদ সংক্রান্ত। প্রাচীন শহর কুন্দনগর কোথায় অবস্থিত? বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জে অবস্থিত। উপজেলার মহাস্থানগড়ে করতোয়া নদীর তীরে। পরীক্ষায় বেশি আসে কোন নদী? তাহলে আনসারটা হবে করতোয়া নদীর তীরে। প্রাচীনতম জনপদ পুণ্ডের রাজধানী কোথায়? পুণ্ডনগর। এখানে কয়েকটা ইনফরমেশন দেখে নিন আপনারা। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে কোথায়? মহাস্থানগড়। মহাস্থানগড় মৌর্য আমলে যে নামে পরিচিত ছিল, পুণ্ডনগর নামে পরিচিত ছিল। চন্দ্রদ্বীপ যে জেলার পূর্ব নাম? বরিশাল। বরেন্দ্র অঞ্চল আমরা অলরেডি পড়ে আসছি উত্তরবঙ্গে। শালবন বিহার কোথায়? শালবন বিহার হচ্ছে সমতট, অথবা আমরা শালবন বিহারটা স্পেসিফিক ভাবে জানি, এটা হচ্ছে কোথায়? কুমিল্লা। সমতট কোথায়? কুমিল্লায়। কুমিল্লা ছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে কোথায়? নোয়াখালী। তাম্রলিপ্ত প্রাচীন জনপদ বা প্রাচীনতম বন্দর। যে নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চল সীমানা ছিল? পদ্মা। এবার আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন দেখি, যে কোয়েশ্চেন গুলোর প্রথম কোয়েশ্চেন, বাংলা প্রাচীনতম জনপদের নাম কি? দেখেন এই কোয়েশ্চেনটা কয়েকবার আসছে, 44, 43, তারপর হচ্ছে 36, বেশ কয়েকটা পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসছে। ওকে, আপনারা দ্রুত করে দেখি এগুলো রেসপন্স করেন। আনসার মুখে বলতে হবে না, জাস্ট ইনবক্সে লিখবেন আপনারা আনসার গুলো। প্রথম কোয়েশ্চেন, আপনাদের ইনবক্সে আনসার গুলো থাকবে। প্রথম কোয়েশ্চেন,
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? আপনাদের জন্য ইনবক্স অপশন আছে। সেকেন্ড, বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ঢাকা জেলা, ঢাকা, খুব কমন প্রশ্ন। এটা হচ্ছে গ নাম্বার অপশন হবে বঙ্গ। তারপর আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। এখানে আপনাদের যে কোশ্চেন গুলো আছে এগুলো সবই আপনারা পারার কথা। প্রাচীন বাংলায় সমতট, সমতট হচ্ছে কোথায়? কুমিল্লা, নোয়াখালী। ওকে, আমরা এখান থেকে এই কোশ্চেন গুলো আপনারা ম্যাক্সিমাম পারবেন। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে কি অস্ট্রিক। প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল কোথায়? হরিকেল চট্টগ্রাম প্লাস সিলেট, চট্টগ্রাম প্লাস সিলেট। ওকে, বঙ্গ সম্পর্কে আমরা আরেকটা ইনফরমেশন লিখবো। বঙ্গ, বঙ্গ হচ্ছে প্রথম স্বাধীন জনপদ, প্রথম স্বাধীন জনপদ। বঙ্গ হচ্ছে প্রথম স্বাধীন জনপদ। তারপরে সর্বপ্রাচীন তো আমরা বললামই, পুণ্ডনগর। পুণ্ডের রাজধানী হচ্ছে পুণ্ডনগর, আর এটা হচ্ছে সর্বপ্রাচীন। ওকে, গৌড় সম্পর্কে এখানে আমরা পাইনি, গৌড়টা একটু লিখে নিব। গৌড় হচ্ছে মূলত মুর্শিদাবাদ কেন্দ্রিক, মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদের সাথে বাংলাদেশি একটা জেলা আছে পাশাপাশি, কোনটা হবে? চাপাই নবাবগঞ্জ, চাপাই। মুর্শিদাবাদের পাশাপাশি হচ্ছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ। তো আমরা সামনে যাব। প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল ও বাংলার রাজধানী মৌর্য, গুপ্ত ও গৌড় এই শাসনগুলোর সময় আমরা দেখি। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন ভারতের সর্বভারতীয় সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল কে? চাণক্য। অর্থশাস্ত্রের রচয়িতা চাণক্য, আর তার ছদ্মনাম কি ছিল? কৌটিল্য। সম্রাট অশোকের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 273 থেকে 232। যে সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্ম প্রসার ঘটে? সম্রাট অশোক। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় কাকে? সম্রাট অশোককে, কারণ তার সময়ে সবচেয়ে বেশি প্রসার ঘটে। মহামতি অশোক যে যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। ফাহিয়েন বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। এগুলো কিন্তু একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা বলতে পারেন যে আমি কেন কিছু বাদ দিয়ে পড়াচ্ছি না, কারণ এখানে একেবারে জরুরি যে ইনফরমেশন গুলো এগুলো সবগুলোই দেওয়া আছে, আমরা স্কিপ দিব না। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ ছিল গুপ্ত যুগ। শশাঙ্কের রাজধানী নাম ছিল কর্ণ সুবর্ণ। গুপ্ত যুগের কবি ছিলেন মহাকবি
কালিদাস। পাল ও সেন শাসন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে ধর্মপালের পৃষ্ঠপোষকতায়। মাতসনে যে শাসন আমলে দেখা যায় এটা হচ্ছে পাল তাম্র শাসন আমলে। মাতসনে এটা কখন? 7ম থেকে 8ম শতক। এবং কার মৃত্যুর পর? শশাঙ্কের মৃত্যুর পর। মাতসনে এটা মানে হচ্ছে আইন শৃঙ্খলার অরাজক অবস্থা। মানে হচ্ছে যেখানে এটা বলতে বোঝায় বড় মাছগুলো ছোট মাছকে খেয়ে ফেলা। আর এটাকে যদি আমরা বাংলায় মিনিং নিয়ে আসি তাহলে হচ্ছে যারা শক্তিশালী রাজা তারা যারা অপেক্ষাকৃত দুর্বল তাদের রাজত্ব কেড়ে নেওয়া। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। যে বংশটি প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে তা হচ্ছে পাল বংশ। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র হয়ে ওঠা ধর্মপালের পৃষ্ঠপোষকতা অলরেডি পড়লাম। পাল রাজারা ছিলেন বৌদ্ধ। রামচরিত গ্রন্থটি পাল শাসনামলের। সেন বংশ এবং বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন। কৌটিল্য ও বর্ণপ্রথার প্রবর্তক বল্লাল সেন। সুলতানি আমল। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়। মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী ছিল গৌড়। বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁও পত্তন করেছিলেন কে? ঈশা খান। আর মুঘল প্রদেশের রাজধানী বাংলায় করে ইসলাম খান। সুলতানি আমল ছাড়াও যে সময়ে সোনারগাঁও এদেশের রাজধানী ছিল তা হচ্ছে মুঘল আমলে। এবার আমরা বিগত কিছু প্রশ্ন দেখব। হরিকেল। হরিকেলের বর্তমান নাম কোনটি? হরিকেলের বর্তমান নাম কোনটি? চট্টগ্রাম, সিলেট। আর এটা হচ্ছে সমতট কুমিল্লা, নোয়াখালী। আপনারা এই কোয়েশ্চেন গুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা যা পড়তেছি এর মধ্যে দেখবেন বিগত প্রশ্নগুলো এখান থেকে চলে আসছে। তারপরে চীন দেশের কোন ভ্রমণকারী মধ্যযুগে বাংলায় আগমন করেন? চীন দেশের কে? ফা হিয়েন। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। হিউয়েন সাং এর দীক্ষা গুরু কে ছিল? হিউয়েন সাং এর দীক্ষা গুরু কে ছিল? শিলভদ্র। এখানে আনসার গুলো দেওয়া আছে, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন। 3 নম্বর কোয়েশ্চেনটা জরুরি। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন শাসকের আমলে বাংলা ভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম শাসন আমলে। ওকে, আমরা এখানে কিছু ইনফরমেশন একটু অ্যাড করে নিব। আমরা ইবনে বতুতা, আমরা ইবনে বতুতার নাম সবাই জানি। কোন দেশের? মরক্কো। ইবনে বতুতা হচ্ছে কোন দেশের? মরক্কো। তার একটা বই ছিল, তার বইয়ের নাম হচ্ছে কিতাবুল রেহালা। কিতাবুল রেহালা মানে হচ্ছে, এটার বাংলা হচ্ছে সফরনামা। মানে এটার বাংলা হচ্ছে সফরনামা। তিনি বাংলায় আসেন কার সময়? তিনি বাংলায় আসেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহের আমলে তিনি বাংলায় আগমন করেন। এর বাহিরে আমরা কয়েকজন পেলাম। হিউয়েন সাংও, ফা হিয়েনও ছিল। এখানে একটা পড়তে হবে, আরেকজন হচ্ছে মেগাস্থিনিস। তিনি ছিলেন গ্রিসের। তার একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে ইন্ডিগো।
ইন্ডিকা। আর বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা। ওকে, পরবর্তী প্রশ্ন। ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করে কে? মোহাম্মদ ঘুরি। প্রথম সিন্ধু বিজয় সেনাপতি হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে 17 বার। মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। যে শতাব্দীতে ভারতবর্ষে আসে? ত্রয়োদশ শতাব্দীতে। বাংলার নাম বুলগাতপুর অথবা বিদ্রোহের নগরী ঘোষণা করে কি? জিয়াউদ্দিন বারানি। আচ্ছা, এটা মরক্কোর পর্যটক আমরা পেলাম তাহলে এখানে। আচ্ছা, ইবনে বতুতার আরেকটা তথ্য আছে, সে বাংলাদেশকে কি বলে ঘোষণা করে? ধন সম্পদপূর্ণ নরক হিসাবে ঘোষণা করে। সোনারগাঁয়ে আসে 1346। মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় 1192 সালে। বখতিয়ার খলজি বাংলা জয় করে কত সালে? 1204। আর নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? সোনারগাঁও এসেছিল কে? ইবনে বতুতা 46-এ। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তার শুরু করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এবার দিল্লি সালতানাত। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা এবং প্রথম স্বাধীন সুলতান কুতুবউদ্দিন আইবেক। থাই মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা এবং দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। দিল্লির কুতুব মিনার নির্মাণ শুরু করেন তিনি। দানশীলতার জন্য তাকে বলা হতো লাখবক। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে শামসুদ্দিন ইলতুৎমিশ। তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবেকের জামাতা। তার উপাধি ছিল সুলতানি আজম। ভারতে তিনি প্রথম মুদ্রা প্রবর্তন করেন এবং কুতুব মিনার শুরু করে কুতুবউদ্দিন আইবেক, শেষ করেন ইলতুৎমিশ। 40 জন তুর্কি কৃতদাস নিয়ে বন্দেগানি চেহেলগান বা 40 চক্র নামে দল গঠন করে ইলতুৎমিশ। দিল্লির সিংহাসনে আহরণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া। তিনি হচ্ছে ইলতুৎমিশের কন্যা। আইনি আকবরী খুব গুরুত্বপূর্ণ। এই বইয়ের রচয়িতা হচ্ছে আবুল ফজল। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? মোহাম্মদ বিন তুগলক। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক। যে সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। রক্তপাত এবং কঠোর নীতি যার বৈশিষ্ট্য ছিল? গিয়াসউদ্দিন বলবান। এবার ইলিয়াস শাহী শাসন। যে সুলতান রাজত্বকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ সিলেটে ধর্ম প্রচারের জন্য আগমন করেন? সুলতান ফিরোজ শাহ, শামসুদ্দিন ফিরোজ শাহ। বাগেরহাট মিঠাপুকুর খনন করেন? সুলতান নুসরত শাহ। বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন ইলিয়াস শাহ। তিনি ছিলেন মুসলমান সুলতান। প্রাচীন বাংলার সবগুলো জনপদে একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে যার শাসনামল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলা নামে প্রচলন করেন ইলিয়াস শাহ। তার উপাধি ছিল শাহ-ই বাংলা। হুসেন শাহী যুগ। হুসেন শাহী বংশের সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ। তিনি 26 বছর শাসন ক্ষমতায় ছিলেন। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক বলা হয় আলাউদ্দিন হুসেন শাহকে। তার আমলে বাংলা গজল এবং সুফি সাহিত্য সৃষ্টি হয়। এটা হচ্ছে হুসেন শাহী সময়। নৃপতি তিলক, জগৎভূষণ, কৃষ্ণাবন উপাধি ভূষিত হন আলাউদ্দিন হুসেন শাহ। ওকে, বিগত বছরে আসা কিছু কোয়েশ্চেন আমরা দেখি। আলাউদ্দিন হুসেন শাহ
বৃহত্তর বাংলা শাসন করে কখন? বাংলা শাসন করে 98 থেকে 19 পর্যন্ত। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপে আহ, পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসুদ্দিন আজম শাহ। সোনা মসজিদ কার নির্মাণ করা? ফখরুদ্দিন মোবারক শাহ। কোন শাসকের আমলে সমগ্র বাংলাভাষী অঞ্চল হিসাবে বাংলা নামে পরিচিত হয়? হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। মুঘল শাসনামল। মুঘলদের আদি বাসভূমি তুর্কিস্তান। প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার জীবনী হচ্ছে তুজুগি বাবুরি, মানে বাবর নামা। মুঘল সম্রাট হিসাবে প্রথম বাংলা জয় করেন হুমায়ুন। বাবর কিন্তু বাংলা জয় করতে পারে নাই, হুমায়ুন করে। জিজিয়া কর রহিত করে কে? সম্রাট আকবর। আকবরের ধর্ম হচ্ছে দ্বীন-ই ইলাহি, আলাদা একটা ধর্ম চালু করে। সরকারি কাজে ফার্সি চালু করে কে? রাজা টোডরমল। ময়ূর সিংহাসনের নির্মাতা সম্রাট শাহজাহান। তাজমহল অবস্থিত যমুনা নদীর তীরে। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কবর রেঙ্গুন বা ইয়াঙ্গুন। প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হয় মুঘল আমলে। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজদৌলা। যে ঘটনার জন্য 1757 সালে ঐতিহাসিকভাবে, এটা হচ্ছে পলাশী যুদ্ধ, ঐতিহাসিক বা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে পলাশী যুদ্ধের কারণে এই সালটা পরিচিত। ঈশা খাঁ ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন, এবং 12 ভূঁইয়াদের একজন না, শুধু 12 ভূঁইয়াদের শ্রেষ্ঠ বলা যায় তাকে। বিশ্ববিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোথায়? নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁও। বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁয়ের পত্তন করে ঈশা খাঁ। তার উপাধি ছিল মসনদি আলা। তার নামের সাথে জড়িত জঙ্গল বাড়ি। বঙ্গাব্দ প্রবর্তন করে কে? 1584 থেকে সম্রাট আকবর। ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থাপিত হয় 1610 সালে। দিল্লির যে সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? শেরশাহ। ঘোড়ার ডাক ভারতবর্ষে প্রবর্তন করে কে? শেরশাহ। ওকে, আমরা মুঘল আমল নিয়ে আগে আমরা বাকি অংশটা পড়ে নেই। নবাবী শাসন। মুর্শিদ কুলি খাঁ হচ্ছেন প্রথম স্বাধীন নবাব। তিনি মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করেন। আলিবর্দী খান বাংলায় বর্গী হাঙ্গামা তিনি প্রতিরোধ করেন। তার কোনো পুত্র সন্তান ছিল না। তার ছোট কন্যাকে বিয়ে দেন কার সাথে? জয়নুদ্দিনের সাথে। আর তাদের পুত্র সিরাজউদ্দৌলা তাকে মসনদের পরবর্তী অধিকারী ঘোষণা করে যান। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী। তিনি বাংলার শেষ স্বাধীন নবাব। 23 বছর বয়সে ক্ষমতায় বসেন। 1756 সালে কলকাতার পোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন তিনি, এবং নানার নামে নামকরণ করেন আলীনগর। ইংরেজরা অন্ধকূপ হত্যা নামে যে মিথ্যা অপবাদ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নিয়ে আসে, তা হচ্ছে মূল প্রবক্তা ছিল কে? হলওয়েল। যেখানে 146 জন ইংরেজ বন্দীকে ছোট্ট কুটিরের মধ্যে আটকে রাখেন, এর মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, এই ঘটনাটা ছিল অসত্য। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে বাংলা তার স্বাধীনতা হারায় এবং ইংরেজদের দখলে চলে যায়। এই যুদ্ধের সময় মীর মদন, মোহনলাল, মীর কাসিম যে সময় নবাবের পক্ষে যুদ্ধ করলেও মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, ইয়ার লতিফ, উমির চাঁদ এরা হচ্ছে বিপক্ষে যুদ্ধ করে। তার জামাতা মীর জাফরের জামাতা 1760 সালে বাংলার সিংহাসনে বসেন এবং রাজধানী ছিল তখন মুঙ্গেরে। 1764 সালে বক্সারের যুদ্ধে তিনি ইংরেজদের সাথে পরাজিত হন। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে 1765 সালে। ওকে, এবার আমরা বিগত প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাবকে? দ্রুত করে রেসপন্স করবেন আপনারা, মাত্রই আমরা পড়লাম।
বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল পলাশী যুদ্ধ 23। তারপরে বারো ভূঁইয়াদের একজন প্রতাপাদিত্য। নিচের যে মুঘল সম্রাট প্রথম আত্মজীবনী লিখে হচ্ছে বাবরই সর্বপ্রথম লেখে। তারপরে বাংলা দেশ এবং ভাষা নামের উৎপত্তি কোন গ্রন্থ থেকে? আকবরনামা। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করে কে? শায়েস্তা খান। শাহ সুজা শুরু করে, কিন্তু আনসারটা যেহেতু যদি শায়েস্তা খান না থাকে তাহলে আমরা শাহ সুজা দিব। তারপরে ধোলাই খাল, ইসলাম খান। পয়লা বৈশাখ চালু করে আকবর। পরী বিবি হচ্ছে শায়েস্তা খানের কন্যা, তার সমাধি এর মধ্যেই আছে। ওকে, আমাদের কিছু মুঘলদের আহ, মুঘলদের সম্পর্কে আমরা একটু বাড়তি তথ্য দিয়ে রাখবো। আকবর নামা, এটা তো আবুল ফজল বলা ছিল। আকবর নামা এই গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। আবুল ফজল। বাবর সর্বপ্রথম জীবনী লেখে, এটা জানা আছে আমাদের। খান ই খানান, এটা হচ্ছে হুমায়ুন। খান ই খানান, হুমায়ুন, বাবরের পুত্র হুমায়ুন। হুমায়ুনের সেনাপতি ছিল বৈরাম খা, এটা একজন পরিচিত লোক, তিনি বাবর এবং হুমায়ুন দুইজনেরই সেনাপতি ছিলেন। খান ই খানন হুমায়ুন বৈরাম খাঁকে উপাধি দেয়, কারণ বৈরাম খাঁ হচ্ছে তার সেনাপতি ছিল। পানিপথের যুদ্ধ দ্বিতীয় 1761। 1761 এটা হচ্ছে কাদের মধ্যে? এক হচ্ছে আফগান সম্রাট আহমেদ শাহ আবদালি, আর একটা হচ্ছে মারাঠা, এই দুইটা পক্ষের মধ্যে এই যুদ্ধটা হয় 1761 সালে। দ্বিতীয় যুদ্ধ হয় 1556। 1556, এটা হচ্ছে আফগান প্রধানমন্ত্রী ইমু এবং আকবরের সেনাপতি বৈরাম খান। প্রথম হয় 1526। 1526, এটা হচ্ছে লোদি বংশের ইব্রাহিম লোদি এবং মুঘল সম্রাট বা মুঘল নেতা বাবরের মধ্যে। প্রথমটা হচ্ছে বাবর এবং ইব্রাহিম, আর দ্বিতীয় হচ্ছে আকবরের সেনাপতি বৈরাম খাঁ এবং প্রধানমন্ত্রী হিমু। আকবরের সেনাপতি বৈরাম খাঁ, ওই সময় আকবর ছোট ছিল বয়সে, সেজন্য বৈরাম খাই তার রাজত্বে যুদ্ধ বা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তগুলো নিয়েছে। আর আকবরের মন্ত্রিসভায় খুব গুরুত্বপূর্ণ কিছু লোক ছিল, যেমন আবুল ফজল তো বললাম,
তার অর্থমন্ত্রী, আকবরের অর্থমন্ত্রী অর্থমন্ত্রী টোডরমল। অর্থমন্ত্রী ছিল কে? টোডরমল। আর সেনা প্রধান ছিল মানসিংহ। সেনা প্রধান কে? মানসিংহ। সেনা প্রধান হচ্ছে মানসিংহ। তারপর সভাসদ ছিল বীরবল। সভাসদ বীরবল। ওকে, এই ইনফরমেশন গুলো আপনারা জেনে নিবেন। এবার আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অংশ থেকে শুরু করি। উপমহাদেশে ইউরোপীয়দের আগমন। ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মাণের অনুমতি দেয় সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত ক্যাপ্টেন হকিংস। পটুলিয়াম দুর্গ হচ্ছে কোথায়? কলকাতায়। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় 1498 সালে। ওলন্দাজরা যে দেশের নাগরিক? হল্যান্ড বা নেদারল্যান্ড? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 থেকে 1858 সাল। বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড কার্জন। কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় 1753 সালে। ফকির আন্দোলনের নেতা ছিল কে? ফকির মজনু শাহ। লর্ড ক্লাইভ আত্মহত্যা করে 1774 সালে। এর কারণ কি? সে যে পরিমাণ আমাদের এই ভারতবর্ষ থেকে সম্পত্তি নিয়ে যায়, এই কারণে দেখা যায় তার যখন ব্যক্তিগত সম্পত্তি হিসাব করা হয় তখন তিনি আত্মহত্যা করেন। সতীদাহ প্রথা রহিত করে 1830 সালে। বিধবা বিবাহ 1859 সালে। ব্রিটিশ সরকারের ভারত শাসন। উপমহাদেশের বিভক্তির সময় ভারতবর্ষের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। 1905 সালের 18 নভেম্বর পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। মরলি ও মিন্টো সংস্কার আইন 1909 এর মাধ্যমে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের অধিকার দেয় কে? লর্ড মিন্টো। হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদে 1911 সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করে রাজা পঞ্চম জর্জ। বঙ্গভঙ্গ রদের সুপারিশ করে ভারতবর্ষের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। মন্টেগু জেমস বোর্ড সংস্কার আইন 1919 পরিচিত ভারত শাসন আইন নামে। উপমহাদেশের প্রথম কাগজি মুদ্রা চালু করে লর্ড ক্যানিং। 1856 সালে 26 জুলাই বিধবা বিবাহ আইন পাস হয়, তাতে সাহায্য করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1857 সালে। ওকে, 1858 সালে 2 আগস্ট গভর্নর জেনারেলকে ভাইসরয় উপাধিতে ভূষিত করা হয়। 100 বছরের কোম্পানি শাসন এর মাধ্যমে সমাপ্ত ঘটে। ওয়ারেন হেস্টিং, তিনি প্রথম ভারতে রাজস্ব বোর্ড স্থাপন করেন এবং 5 শালা বন্দোবস্ত নিয়ম করেন, মানে 5 বছর ধরে ইজারা। তিনি লর্ড ক্লাইভের দ্বৈত শাসন যে ব্যবস্থা ছিল এটি রহিত করেন। লর্ড কর্নওয়ালিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রতিষ্ঠাতা, খুব গুরুত্বপূর্ণ। 10 শালা ব্যবস্থা তিনি চালু করেন এবং সূর্যাস্ত আইন, মানে এই সময়ের মধ্যে যদি রাজ্যের কর পরিশোধ করা না হয় তাহলে তিনি রাজ্য হারাবেন। এর কারণে অনেকেই তাদের রাজ্য হারায়। 22 মার্চ 1793 বাংলা, বিহার, উড়িষ্যার 10 শালা বন্দোবস্তকে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত নামে ঘোষণা করেন। লর্ড ওয়েলেসলি, অধীনতামূলক মিত্রতা আইনের মাধ্যমে তিনি তাজোর, সুরাট, কর্ণটি এবং অযোধ্যা স্বাধীনতা হরণ করেন।
মহীশূরের শাসনকর্তা টিপু সুলতান ব্রিটিশ সেনাপতি ব্রো ওয়েটের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন এবং জয়ী হন। কিন্তু 1799 সালে আবার পরবর্তী যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালের 4 ডিসেম্বর তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এই ব্যাপারে তাকে সাহায্য করে কে? রাজা রামমোহন রায়। তাহলে এখানে দুইটা বিষয়, একটা 1829 সালে সতীদাহ প্রথা কি করা হয়? নিষিদ্ধ করা হয়, এবং তাকে এখানে হেল্প করে কে? রাজা রামমোহন রায়। আর এখানে দেখলাম আমরা 1856 সালে বিধবা বিবাহ, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই দুইটা ইনফরমেশনে কনফিউজ হওয়া যাবে না। লর্ড ডালহৌসি তিনি ছিলেন ইংরেজ শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী। সত্য বিলোপ নীতির মাধ্যমে সাতারা, তারপরে ঝাঁসি, নাগপুর ইত্যাদি রাজ্যগুলো ইংরেজদের দখলে চলে যায়। 1853 সালে তিনি প্রথম রেল ব্যবস্থা চালু করেন। এটা আসে বেশি রেলের সাথে ডাক ব্যবস্থা, এটা 1853। লর্ড ক্যানিং কাগজি মুদ্রা চালু করেন। আদমশুমারি হচ্ছে লর্ড মেয়। লর্ড লিটনের সময় অস্ত্র আইন পাস হয়। স্বাধীনতা হরণ করেন। ওই সময় লর্ড রিপন সর্বপ্রথম সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করেন। হান্টার কমিশন গঠন করে 1882 সালে। গিলবার্ট বিল, যা হচ্ছে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করে। লর্ড কার্জন 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ জারি করেন। এই সময় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, আসামকে একত্র করে নাম দেন পূর্ববঙ্গ ও আসাম। রাজধানী ছিল ঢাকা। এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যাকে একত্র করে নাম দেন পশ্চিমবঙ্গ। রাজধানী ছিল কলকাতা। আর পূর্ববঙ্গ আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে? ব্যামফিল্ড ফুলার। কলকাতায় ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করে কোথায়? কলকাতায়। লর্ড মিন্টো তিনি মরলি মিন্টো সংস্কার আইন 1909 এর জন্য বিখ্যাত। মুসলমানদের জন্য প্রথম নির্বাচনের ব্যবস্থা করেন তিনি। লর্ড হার্ডিন্স 1911 সালে রাজা পঞ্চম জর্জের মাধ্যমে তিনি বঙ্গভঙ্গ রদ করেন। রদ করে কি হয়? রাজধানী কলকাতায় স্থাপন করেন। আর এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন প্রথা সূচনা করেন। বাংলার মাটি বাংলার জল, এই কবিতাটি তিনি তখন লেখেন। 1911 সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। লর্ড চেমসফোর্ড সংস্কার আইন, মন্টেও চেমসফোর্ড সংস্কার আইন 1919। এটি ভারত শাসন আইন নামেও পরিচিত। লর্ড মাউন্টব্যাটেন তিনি ছিলেন শেষ ভাইসরয়। ওকে, ভারত বিভাগের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন এটলি। ভারত আইন পাস হয় 47-এর 18 জুলাই। আর ভারত পাকিস্তানের মধ্যে 14 আগস্ট, আর হচ্ছে 15 আগস্ট স্বাধীন হয়। র্যাডক্লিফ এই কমিশন যেটা গঠন করা হয় ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য। এখানে সংক্ষেপে এই অংশটা পুরোটাই পড়তে হবে। এটা দেওয়া আছে কে কি করে এবং কোন বিষয়টা গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিল কে? জানি আমরা, সর্বপ্রথম পর্তুগিজরা আসে। 76-এর মনন্তর 1770 সালে। আর চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়? 83 লেখা, 93 হবে, 1793। তারপর লর্ড ক্যানিং ভারতে কোন ব্যবস্থা চালু করেন? লর্ড ক্যানিং কোন ব্যবস্থা? পুলিশ ব্যবস্থা চালু করেন। উপমহাদেশের বিভিন্ন বিদ্রোহ, সংস্কার আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। আর এই আন্দোলনের নেতা ছিল ফকির মজনু শাহ। সিপাহী বিদ্রোহের নেতা ছিল কে? মঙ্গল পান্ডে। লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। শ্বেতাঙ্গ বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ, প্রথম স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে ভারত ছাড়
আন্দোলন, এটা শুরু হয় 1942 সালে। এই আন্দোলনের সাথে যুক্ত ছিল মহাত্মা গান্ধী। ভারত শাসন আইন পাশ হয় 47-এর 18 জুলাই। তেভাগা আন্দোলন, ইলা মিত্র, হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি হচ্ছে হুগলিতে। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশন, এটা হচ্ছে কি হান্টার কমিশন নামে পরিচিত। ইয়ং বেঙ্গল এর প্রবক্তা ছিল ডিরোজিও। যে মনীষী সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা পড়ে আসছি। আলিগড় আন্দোলন ছিল না ব্রিটিশদের বিপক্ষে। জাতীয়তাবাদী আন্দোলন, বঙ্গভঙ্গ এবং তৎকালীন রাজনীতি। বঙ্গভঙ্গ হচ্ছে প্রশাসনিক সংস্কার আইন, মূলত শাসনে সমস্যা হয় সেজন্য বঙ্গভঙ্গটা করা হয়। বঙ্গভঙ্গের সুপারিশ করে লর্ড কার্জন 1905 16ই অক্টোবর, রদ হয় 12ই ডিসেম্বর 1911, আর রহিত করে লর্ড হার্ডিঞ্জ। যে বাঙালি নেতা নেতাজি নামে পরিচিত সুভাষচন্দ্র বসু। মুসলিম লীগ প্রতিষ্ঠিত 1906 সালে, এটা করে নবাব সলিমুল্লাহ। পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হয় এ.কে ফজলুল হক কত সালে? 1956 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়াম হিউম। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে সম্পর্ক রবীন্দ্রনাথ এবং নাইট উপাধি, মানে সম্পর্কটা হচ্ছে রবীন্দ্রনাথ এই হত্যাকাণ্ডের জন্য নাইট উপাধিটা ত্যাগ করার ঘোষণা দেন। ওকে, ভারত ছাড় আন্দোলন শুরু হয়। ভারত ছাড় আন্দোলন 42। বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গ রদ হয় 11। এবার আমরা সংস্কৃতিতে আসি। বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য 5টি। সংস্কৃতি বলতে মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টিকে বোঝায়। যেমন একটা হচ্ছে কি বৈশাখী মেলা, এটা হচ্ছে সর্বজন স্বীকৃত। মুক্তির গান তারেক মাসুদের পরিচালনায়। জাতীয় নাট্যশালা সেগুনবাগিচায়। বেনারসি পল্লী কোথায়? মিরপুরে। ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত গীতিকা। দেশের আদিবাসী মেলা অনুষ্ঠিত হয় কোথায়? কক্সবাজার। সঙ্গীত ও নৃত্য, আচ্ছা, দেওয়ান মদিনা, এটা হচ্ছে মনসুর বয়াতির। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, অতুল প্রসাদ সেন। সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, এটা হচ্ছে কার? গোবিন্দ হালদার। বাড়ির পাশে আরশিনগর, লালন শাহের গান। ওরা একটি ফুলকে বাঁচাবো, গোবিন্দ হালদার। জারি গান, এটা হচ্ছে ঢাকা অঞ্চলের। আর সিলেটের হচ্ছে মণিপুর নৃত্য। ফরিদপুরের হচ্ছে ধূপ নৃত্য, হচ্ছে কোথায়? ফরিদপুরের হচ্ছে ধূপ নৃত্য। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মার্ট আর্কিটেকচার দেখা যায় কোথায়? উত্তরবঙ্গে। সোনা মসজিদ তো চাঁপাইনবাবগঞ্জ। ঐতিহাসিক পানাম নগর হচ্ছে সোনারগাঁও। ময়নামতি সভ্যতা পাওয়া যায় হচ্ছে কি বৌদ্ধ সভ্যতা, শালবন বিহার কুমিল্লায়। আনন্দ বিহার হচ্ছে ময়নামতি বা কুমিল্লা। পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটা ধর্মপাল নির্মাণ করে। কান্তজিউ মন্দির দিনাজপুর। বরেন্দ্র হচ্ছে রাজশাহী বা উত্তরবঙ্গ, ওয়ারি বটেশ্বর। প্রত্নতাত্ত্বিক আলোচনা নরসিংদীতে। পাহাড়পুর কোথায়? নওগাঁতে। শিল্পকর্ম মনপুরা 70, ম্যাডোনা 43, সংগ্রাম এগুলো হচ্ছে জয়নুলের। তারপর তিনি হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী। তিন কন্যা নাইয়র, এগুলো হচ্ছে কামরুল হাসানের। বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী হচ্ছে অলোক রায়। অলোক রায় বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী। এস এম সুলতানের হচ্ছে শিশু স্বর্গ এবং চারু পীঠ চিত্রাঙ্কনের প্রতিষ্ঠান। নন্দন কানন এস এম সুলতানের। ধান কাটা, হত্যাযজ্ঞ, চর দখল, এগুলো হচ্ছে এস এম সুলতানের আঁকা চিত্রকর্ম। এস এম সুলতানের জীবন নিয়ে লেখা হচ্ছে কি আদম সুরত, এটা করে কি তারেক মাসুদ। তাহলে এখানে তিনটা ইনফরমেশন
লেট দেয়ার বি লাইট, এই বিখ্যাত ছবিটির পরিচালনা করে কে? শহীদ রায়হান। জীবনডুলি কিসের নাম? একটি চলচ্চিত্রের নাম। মনপুরা সত্তর একটি চিত্রশিল্প। তারপর সূর্য দিগল বাড়ি এর পরিচালক কে? শেখ নিয়ামত আলী শাকের। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ। পাকিস্তান রাষ্ট্রের জন্ম, আমরা এতটুকুই পর্যন্ত দেখবো আজকে। পাকিস্তান রাষ্ট্রের জন্ম এটা আমরা পরবর্তী ক্লাসেই দেখবো। 1947 থেকে 1971। এই অংশ আমাদের পাকিস্তান, পাক ভারত, পাকিস্তান, পাকিস্তান পাকিস্তানের জন্ম এখান থেকে শুরু। তো আমরা পরবর্তী ক্লাসে পাকিস্তানের জন্ম থেকে আলোচনা শুরু করব। আগামীকালকে আমরা পরবর্তী ক্লাসে আমরা 47 পরবর্তী আলোচনা শুরু করব। তো আজকে আমাদের এতটুকুই থাকবে। তো আমাদের আজকের ক্লাসে এতটুকুতে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা জিজ্ঞেস করতে পারেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করবেন। ওকে, তো আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব।